আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। পজিটিভ বার্তার বিকাশ টকশে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বলে। আজকের বিকাশ টকশে আমি রয়েছি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি শিপ্রা সূত্রধর রায়। তো আজকে আমাদের সঙ্গে যিনি আছেন উনি হলেন একজন মহিলা রাইটার, যিনি ওনার মনের গভীরতা থেকে লেখা কবিতার মাধ্যমে আমাদের হৃদয় ছুঁয়ে যান। ওনার প্রতিটি কবিতা যেন জীবনের নানা রং আর অনুভূতির গল্প বলে। চলুন আমরা উনার সৃষ্টি থেকে কিছু বিশেষ কবিতা শুনবো। আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে যিনি আমাদের মধ্যে বিশেষ অতিথি রয়েছেন, চলুন ওনার সাথে আজকে পরিচয় করে নিই। নমস্কার ম্যাডাম। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। প্রথমে জানতে চাইবো যে পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? পজিটিভ বার্তা এসে তো আমার একটা খুব ভালো লাগছে, কারণ ওদের সুন্দর ব্যবস্থাপনা এবং আতিথেয়তা আপ্যায়ন প্রথমে আমার মন কেড়ে নিয়েছে। সময় যত যাবে তত মনে হয় আপ্যায়নটা আরো বাড়বে, ওদের হৃদ্যতাটা আরো বাড়বে, সেই জন্য খুব ভালো লাগছে। তাছাড়া পজিটিভ বার্তা চ্যানেলের মধ্য দিয়ে নিশ্চয়ই পজিটিভ বার্তায় সমাজে পৌঁছে যাবে, সেই জন্য আরো ভালো লাগবে। ঠিক এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, যে পজিটিভ বার্তা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক ভাবনা ছড়িয়ে দেওয়াই হচ্ছে লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য। তো এরপরে ম্যাম আপনার কাছে জেনে নেব যে কিভাবে এই বাচিক জগতে বা কবিতার জগতে আসা বা লেখালেখির জগতে আসা, সেই জার্নিটা একটু আপনার কাছে শুনে নেব। প্রথমত আমার বড় দুই দিদি সাহিত্যের ছাত্রী। আচ্ছা। একদম তারা চাকরির সঙ্গে সূত্র জড়িত, কিন্তু আমি ছোট যে ছিলাম তখন আমি বিজ্ঞানের ছাত্রী ছিলাম। তখন দিদি যখন পড়াশোনা করতো তখন ওইগুলি শুনতাম, বা বইগুলি যখন দেখতাম টেবিলে, দৃষ্টি আকর্ষণ করতো, আমি নিয়ে নিয়ে পড়তাম। তখন দেখতাম পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়, ওইটা লেখাটা কি সুন্দর, একদম গ্রামীণ কথা। আমাদের মনে হয় আমাদের নিজেদেরই কথাবার্তা এগুলি, আমাদের গ্রামের যে পদ্মা তীরের কথাগুলি, এগুলি কথাবার্তাগুলি তো একদম আমাদের মতো। ছোটবেলায় এগুলি মন কাটতো। জীবনানন্দ দাশ পড়তো, নীতিরা পড়তো মেঘদূত, কুমার সম্ভব, এগুলি কালিদাসের, এগুলি শুনতে শুনতে খুব ভালো লাগতো। তখন থেকেই মনে হয় পৃষ্ঠা পুথিত হয়ে গেছে আর কি। সেই গল্পগুলো আমাদের ছোটবেলায় আমরা সবাই গল্প শুনতে ভালোবাসতাম, এবং তারপরে আস্তে আস্তে আমরা গল্প ভালো লাগা থেকে আমরা পড়তে শুরু করলাম। সেইখানে যে ভালো লাগার গল্প কত আছে আমরা পেয়েছি। রবীন্দ্রনাথ বলুন, আমাদের আপনি যেগুলো বললেন আমাদের জীবনানন্দ দাশের, যেহেতু তাদের পাঠ্য ছিল সেগুলি, ওইগুলো তখন থেকেই পড়তাম আর কি। ঠিক এইভাবেই আমাদের সকলের মন এইভাবেই গল্পের দিকে আকৃষ্ট হয়, এবং লেখার প্রতি তখন আস্তে আস্তে আমাদের মনটা ওদিকেই চলে যায়। তো এরপরে ম্যাডাম আপনার কাছে আসবো। আজকে যে এসছেন আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে, তো কিছু কবিতা আপনার কাছ থেকে শুনে নেব। তো আজকের প্রথম যে কবিতাটা আপনার কাছ থেকে শুনবো, আপনারই স্বরচিত কবিতা, তো কোন কবিতাটা আমরা শুনবো? আমার স্বরচিত কবিতা বলতে আমার প্রথম কাব্যগ্রন্থ মঞ্জুছনায় চাঁদের বসতি, সেটা গত বছর আমি প্রকাশ করেছিলাম আনন্দ প্রকাশন থেকে, তা কলকাতা থেকে। তো গত বছর যতটুকু করেছিলাম শেষ হয়ে গেছে আর কি। জানি না কতটুকু ভালো লেগেছে দর্শকের বা পাঠকের মনে কতটুকু সাড়া দিতে পেরেছে, কিন্তু আমার সৃষ্টি তো আর থেমে থাকবে না, যতটুকুই পারি ততটুকুই করতে। দেখুন, প্রথমেই কবিতাটা বেরিয়ে আসলো মা। আমাদের জীবনে মায়ের যে অপরিহার্যতা, মা বাবা বলুন, তার সবচেয়ে মা, যেহেতু মা আমাদের কাছে থাকে সবসময়। এবং প্রথম আমাদের গুরুই হচ্ছে আমাদের মা, শিক্ষা গুরু, এবং আমাদের হাত ধরে চলা, প্রথম কথা বলা, সবকিছু কিন্তু মায়ের হাত ধরে, এবং আমাদের জীবনের শেষ অবধি মায়ের আশীর্বাদ থাকে। ঠিক, বাবারও বাবা হচ্ছে আমাদের ছায়া হয়ে থাকে। সেটা মা। ফিরতে দেরি হয়, মা তখন ঘরে বাইরে উচ্চাটন, আশঙ্কায় ভীরু চোখে দুরু দুরু কাঁপন, শুভকামনার আলু জ্বালা মায়া, হাত পা গুটিয়ে নেয় রাতের কালো ছায়া, সুখের কাঙাল নয় দুঃখের কঙ্কাল, প্রশ্রয়ের সামিয়ানা পিসাহার নিশ্চিদ্র, প্রার্থনার প্রসারিত হাত, দুঃখ দৈন্য আঁচলে বাঁধা, আশিস মাগে সন্তান সুকার তার দুধ ভাত, 9 মাসের গর্ভ যাতনা কঠোর হলেও অনুভবের আনাগোনা, বাৎসল্য রসায়নে কত চিন্তা ভাবনা, শুভকামনায় বিনিদ্র রাত পাহারায়, কেমন যেন এক আবেশ, আবেগ ঘিরে ধরা এক মোহে মোহময়ী, সুখের আঁচল ফুড়ে যখন দুঃখের বৃষ্টিপাত,
ভাবনার স্রোতে তখন ভাবনারা সখাত, তিক্ত সংশয় ঘুরে, যত ঘাত প্রতিঘাত, কি এক জাদু স্পর্শী বাড়িয়ে দেওয়া হাত। মেঘ মাখা সন্ধ্যার রোদ্দুর তাপিত নিধাক জ্বালায়, মমতায় গড়া এক ঐশ্বরিক বাগিচা, মুগ্ধতার ছায়ানীর আমাকে দোলায়। সে আমার, সে তোমার, সে আমাদের মা, সে আমার, সে তোমার, সে আমাদের মা। যে পরশে শান্তির বাড়ি ধারা, যে হরসে চাঁদের জ্যোৎস্না ও হার মানা, রক্ত মাংসের মানবী মা তুই, তোর স্নেহেতেই জগৎ সংসার। একদমই তাই। মায়ের স্নেহ মমতা দিয়ে আমরা ঘেরা থাকি এবং মায়ের স্নেহ মমতা কখনো তার সন্তানদের জন্য কখনো কম হয় না, এবং মায়ের আশীর্বাদ সবসময় সন্তানের উপর বর্ষিত হয়। এবং মায়ের সংজ্ঞা হয়তো আমরা দিতে পারবো না, মা হচ্ছে মানে কি বলবো, আমাদের জীবনে আস্তে পৃষ্ঠে জড়িয়ে আছে। একদমই তাই। তো এরপরে আবারও আমরা ম্যাডামের কাছে যাব, যে কতদিন ধরে এই লেখালেখি শুরু করেছেন যদি একটু আমাদেরকে বলেন। লেখালেখিটা বলতে ওই তো সবাই যেমন করে, স্কুলে দেওয়াল পত্রিকা থাকে, তখন আমাদের ছোটবেলায় থাকতো, এখনো হয়তো আছে, সেটা দিয়ে একটা দুইটা করে লিখতাম। তখন তো আর তেমন ভাবে লিখতাম না, যে বলতো আগে পড়াশোনা করো, আগে পড়াশোনা করো, খাতার ফাঁকে লিখে রাখতাম, হয়তো বা হারিয়েও গেছে অনেক। হ্যাঁ, তারপর আস্তে আস্তে যখন একটু বড় হলাম, দিদির পড়া দেখলাম, শুনলাম, তখন হলো। আর এখন তো পুরোপুরি ভাবে লিখছি আর কি। সাধারণভাবে লেখা যাচ্ছে। এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সেই জন্য আর চিন্তা ভাবনা নেই, ভাগে একান্ত অবসর, এখন লিখতে পারছি। ঠিক। কিন্তু এই লেখালেখির মধ্যে কোন ধরনের লেখালেখি আপনার লেখার মধ্যে ফুটে ওঠে? লেখালেখি বলতে লেখকের কাছে তো লেখা নিয়ে কোনো বাজ বিচার নেই, সে যাই দেখছে মানে তাই লিখছে। ভাবনা যখন যেমন পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী প্রতিবাদীও হতে পারে, ভালোবাসারও হতে পারে, স্নেহেরও হতে পারে, সবকিছুই হতে মিলেমিশে যখন যেমন পরিস্থিতি তার উপর নির্ভর করেই লেখাটা আসে মনে হয়। আমার তো এরকম হয়। তো আমাদের সমাজে নারীদের নিয়ে কি কিছু লেখা আপনার লেখার মধ্যে ফুটে উঠেছে? হ্যাঁ, নারীদের নিয়ে তো লিখতে হবে, না লিখলে কি করে হবে? সমাজের নারীটা তো অর্ধেক অংশ নারী। অর্ধেক অংশ নারী, অর্ধেক কেন, এখন তো আমি তো অর্ধেক চাই না, আমার মনে হয় পুরোটাই। হ্যাঁ, সাহচর্য সবারই সমান ভাবে থাকুক। ছেলেরা যেমন নারী ছাড়া যেমন পুরুষ হবে না, পুরুষ ছাড়াও তো নারী চলতে পারবে না, এই সবার সমানই হতে হবে, অর্ধেক নয়। সমাজে যেটা বলতে চাচ্ছিলাম, সমাজে অর্ধেক নারী হলে অর্ধেক পুরুষ, এটাই সেটা। তো এরকম নারীদের নিয়ে লেখা, কি লেখা আপনার মধ্যে ফুটে উঠেছে? আপনার লেখার মধ্যে লেখা আছে এখনকার, যেহেতু মানে হায়না শকুনের বাড়াবাড়িতে মেয়েদের একটু চলা দায় হয়ে পড়েছে, সেই জন্য আমার এই লেখাটা। শিরদাঁড়াটা তো পেয়েছি আজন্ম, তোমরা যারা বাঘ হয়ে দাও থাবা, আমার পাখা ভাঙতে থাকা নখর সাহস এবার জুটিয়ে নিলে মুঠে, এবার দেখি কত অগ্রসর। সময় শকুন এমন্তর নিঠুর, পদে পদে বিপদে ঠেলে দেওয়া, শিরদাঁড়াটা পেয়েছি আজন্ম, হামাগুড়ি কেন মেনে নেওয়া। ঝরছে কুড়ি, লুটছে শকুন রোজ, মুহূর্তকাল হলেই আনমনা, আমিও এখন জমিয়ে রাখি বিষ, সাপের যেমন বাঁচা মরা ফনা। বাতাস এখন শুধুই ধুলে ভরা, শাখায় শাখায় কেমন নীরবতা, আজকে এবার চাইতে পারি ধারা, ধুইয়ে দিতে ভরা শূন্যতা। নরম হলেই মর্ম ব্যথা বাড়ে, লজ্জা সরম কর্মপথে বাঁধে, তার চেয়ে ভালো আলোয় আঁচল ভরে, মুক্ত হওয়া মুখোশ ভেঙে বাঁচার আস্বাদে। ঠিক, একদমই সত্য কথা। আমাদের সমাজে ঘটে যাওয়া আমাদের নারীদের উপর বিভিন্ন রকম ভাবে বিভিন্ন নির্যাতন, সেই সম্পর্কে একটু ম্যাডামের ছোট্ট একটি কবিতার মধ্যে থেকে আমরা যেটা শুনতে পেলাম। সত্যি করে আজকে আমরা নারীরা নানা রকম ভাবে আমরা অত্যাচারিত এবং অবহেলিত হই। বিভিন্ন রকম হয়তো অনেকে আমরা মুখ খুলে বলতে পারি না, ঘরের মধ্যে বলুন বা বাইরে বলুন। সেক্ষেত্রে বলবো যে আমাদের নারীরা সহ্য ক্ষমতা, আমরা প্রথম থেকে হয়তো অনেক কিছু সহ্য করে যাই, যখন শেষে আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায় তখনই হয়তো আমাদের সেই আওয়াজটা বেরিয়ে আসে। কিন্তু নারীদের সহ্য বলবো অনেকটাই বেশি। সেখান থেকে আজকে নারীরা, আমি বলবো, প্রতিবাদ করতে শিখুন অন্যায়ের বিরুদ্ধে। তো এরপরে আবারও আসবো যে আপনার এই অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছিলেন? এই যে বললাম না, অনুপ্রেরণা বলতে তো মানে ঘরের পরিবেশ, ঘরের থেকেই পেয়েছি। দিদি বলুন, মা বলুন, গার্জিয়ানরা যারা আছে, গার্জিয়ানরা, আমার বাবা, মানে আমাদের পরিবারটা মানে সাহিত্যানুরাগী বলতে গেলে, পড়াশোনার দিকটাই মানে বেশি ঝোঁক আর কি, সেই জন্য। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। আবারও শুনে নেব ম্যাডামের কাছ থেকে ম্যাডামেরই লেখা একটি কবিতা। চলুন।
আচ্ছা, কয়েকদিন আগে গেলো 22শে শ্রাবণ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ, প্রয়াণ দিবস হ্যাঁ, আমরা রবীন্দ্রনাথ কাটিয়েছি। তো আমাদের জীবনে মরণে মানে সহনে বহনে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ওকে ছাড়া তো বাদ দিয়ে তো বাঙালি হতে পারে না, এমনকি বিশ্বও হতে পারে না এখন। হ্যাঁ, বিশ্বকবি তিনি। ঠিক। হ্যাঁ, 22শে শ্রাবণ, মেঘে ঢাকা আকাশ, চাঁদ হারালো রাত, যেতে যেতে 22শে শ্রাবণ, হারাই রবীন্দ্রনাথ। গুছিয়ে কালো রাতের সমাগত প্রভাত, রবির আলো ছড়ালেও হাসলো না রবীন্দ্রনাথ। এমন দিনেই শ্রাবণ ঘন প্লাবন সহে, একলা পথিক রবীন্দ্রনাথ মৃত্যুরে বয়ে। ভিজছে শ্রাবণ অঝোর, যেন অশ্রু জলের প্রপাত, মরণের মালা গলে চিরনিদ্রায় রবীন্দ্রনাথ। মৃত্যুর হাতে সঁপিয়া জীবন হয়েছে অমরাবতীর আরতি, 22শে শ্রাবণ চোখের জলে রবীন্দ্রনাথ তোমায় প্রণতি। মরণের হাতের লীলা কমল, ছিনিয়ে নিল যে সৃষ্টির হাত, তোমারে প্রণাম বিশ্বকবি রবীন্দ্রনাথ। শোক সাগরে ভাসিয়ে মোদের শ্রাবণ দিয়েছে যে আঘাত, দুঃখ দহনে মিলন বিরহে সান্ত্বনার চির বিস্ময় আমার রবীন্দ্রনাথ। ধন্যবাদ। হ্যাঁ, অপূর্ব আবার একটি কবিতা আমরা ম্যাডামের কণ্ঠে শুনে নিলাম, সত্যি খুব সুন্দর, খুব ভালো হয়েছে। ধন্যবাদ ম্যাডামকে আবারও। তো আমরা আবারও আসবো যে ম্যাডামের কাছ থেকে শুনে নেব যে আপনার প্রিয় লেখক বা লেখিকা কে বা কারা? প্রিয় লেখক বলতে যারা ভালো মানে সবাই আমার প্রিয়। আমার তো পড়তে ভালো লাগে, মানে যে পজিটিভ বার্তাযুক্ত যে এইগুলি সমাজে মানে পরিবর্তনের জন্য যে আওয়াজ, সেগুলি করে মানে অনুপ্রেরণিত করে যেগুলি, সেগুলি সব কবিকেই আমার ভালো লাগে। তার মধ্যে তো আমাদের রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সুকান্ত, তাদের কথা তো বলে লাভ নেই। আমাদের জীবনের সঙ্গে বিদ্রোহ হোক আর মিলন হোক, বিরহ হোক বা প্রেমের কবিতা হোক, সবকিছুতেই জড়িয়ে আছে। একদমই ঠিক। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথাও আমরা ভুলতে পারি না। উনার কবিতা বলুন, গান বলুন বা লেখা বলুন, বিদ্রোহের আগুন জ্বালিয়েছে কবিতা। এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে অনেক মানে শহীদ যারা হয়েছেন বা যারা স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ, তারা কিন্তু এই গান বা কবিতা বা অনুপ্রাণিত হয়েছিলেন এই তাদের লেখা দ্বারা। ঠিক, একদমই তাই। আবারও আসবো আমরা যে ম্যাডামের লেখা নিয়ে কিছু কথা বা স্মরণীয় ঘটনা ম্যাডামের কাছে শুনে নেবো। চলো। লেখালেখি জগৎটা আরো বেশি আঁকড়ে ধরার কারণ একটা মানে হয়তো সেখানে একটা বিশেষ কারণও আছে। তখন হয়তো লিখতাম বিয়ের পরে আমার ছেলে তখন ছোট, ছেলেকে নিয়ে আমাদের শিশু উদ্যানে তখন বই মেলাটা হতো। তো প্রতি বই মেলাতেই মানে কবি সম্মেলন হতো। তখন সেখানে একদিন যে কবি, সালটা ঠিক মনে নেই আমার, 2002 বা কেমন না 3, 4 বা 5ও হতে পারে। আমার ঠিক মনে নেই, সালটা মনে রাখিনি আর কি, রাখা উচিত ছিল, যেটা আমার জীবনে স্মরণীয় হয়ে রয়েছে। লিখবো যে তাও তো মানে ঠিক ছিল না, যে দুঃখজনক ঘটনাটা মনে রেখে কি হবে। দুঃখের কিছুই তো আমরা ছাড়াতে চাই, যদিও ছাড়াতে পারি না। দুঃখ পেলেই মানে সুখটা আসে, সেই জন্যই মনে হয়। তখন যথারীতি নাম ডাকলো, সেই জন্য বললাম যে শিপ্রা রায়, এমন নাকি আরেকজন কবি আছেন বা মঞ্চে গিয়ে বসেছেন। যখন নাম ডাকলো আমিও গেলাম, উনিও গেলেন। তারপর সেখানে যাওয়ার পর বললো আমি তো কবি, এখন আমি বসবো, আপনি বসবেন না। আমি বললাম, আমি তো অবাক হয়ে তাকিয়ে, তখন আমি এত একটিভ ছিলাম না, মানে একটু কম কথাই বলতাম, এখনো যদিও করি। তারপর বললো, ওনার সঙ্গে একজন বললো যে তুই কেন তোর নামের পাশে ডক্টর লেখাটা লিখলি না, ডক্টর শিপ্রা রায় লিখলি, তাহলেই তো আর এটা হতো না, একটু ঝামেলাটা হতো না। মানে আমাকে মনে হলো যেন উৎকো একটা ঝামেলা। আমি যথারীতি স্টেজ ছেড়ে চলে যাচ্ছিলাম। তখন আমারই পরিচিত এক জুনিয়র দাদার মতো, দিদি তুমি চলে যাচ্ছ কেন? তখন বললো, আমি বললাম না, আমাকে তো ডাকেনি, উনি বলছেন যে ওনার লিস্টে ওনার নাম আছে, আমার নাম নেই। তাহলে কি হলো ব্যাপারটা? না, আমি দেখছি, তুমি বসো, তুমি পড়ে তারপর যাবে। সেই যে আমার মনে লাগলো যে ডক্টর লেখা থাকলেই বুঝি লেখক বা লেখিকা বা উঁচু মাপের কিছু হওয়া যায়, তার বাইরে বুঝি কোনো কিছু হওয়া যায় না। সাধারণ গৃহবধূ হয়ে বুঝি আমি কিছুই হতে পারবো না। সেই জন্য মনে একটু খুব লেগেছিল আর কি। কিন্তু শেষ পর্যন্ত ওই ভাইটার ইয়েতে আমি পড়েছিলাম। এবং সবাই বলেছিল, মানে হাততালিও পেয়েছিলাম। তারপর থেকে বললাম, না আমি চেষ্টা করে দেখি তো একটু লিখতে পারি কিনা। তারপর এখন লিখছি। জানি না তার
সারবত্তা কি, সারাচ্চার কি, ভালো মন্দ, কিন্তু আমার মনের খোরাকটা আমি পেয়েছি, ঠিক। মানে আমি লিখতে মনের পারি। ইচ্ছাটা পূর্ণ পূরণ হচ্ছে হয়েছে। এবং সেটা নিজেই করছেন আর কি। হ্যাঁ। তো আমরা দেখে নেবো ম্যাডামের কাছে দুটো বই আছে, ম্যাডামেরই স্বরচিত লেখা, এবং এখানে অনেকগুলি কবিতা সেখানে প্রকাশিত হয়েছে। যে বইগুলি আমরা দেখে নেবো ম্যাডামের কাছ থেকে একটু। একটার নাম হলো মঞ্জুছনায় চাঁদের বসতি, এটা গত বছর বইমেলাতে প্রকাশিত হয়েছিল আর কি। হ্যাঁ, বইমেলার আগে নিঃশেষ হয়ে গেছিল। আর একটা আমরা দেখতে পাচ্ছি বাবুই মনের ইচ্ছা ডানা। হ্যাঁ, বাবুই মনের ইচ্ছে ডানা, এটা সম্প্রতি আমার পড়া, মানে এই বছর 25-এ, আচ্ছা, মানে ইয়েতে বইমেলাতে এটার উদ্বোধন করার ইচ্ছা আছে আর কি। আচ্ছা, তো এখান থেকে আমরা আপাতত প্রাথমিকভাবে এখানে পজিটিভ বার্তাতে আমার এটার উদ্বোধন হয়ে গেল, প্রথম উদ্বোধন হয়ে গেল। বা এটা খুবই সৌভাগ্য আমাদের যে আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আজকে এই বইটা ম্যামের যেটা সামনে বেরোনোর কথা, সেটা আমাদের পজিটিভ বার্তায় এটা আমাদের দেখানো হলো আর কি। অনেক অনেক শুভেচ্ছা ম্যাডাম আপনাকে। তো এই বাবুই মনের ইচ্ছা ডানা থেকে যদি একটা কবিতা ম্যাডামের স্বরচিত আমরা শুনতে পাই। ব্যর্থ প্রয়াস। ভাবনার চোখে ধুলো দেব বলে নিজের শরীরে ডোরা কেটে দিলাম হলুদ কালো, নখের সানুতে অগ্রে থাবা বাড়ালাম ভালু, হালুম হালুম শব্দে জব্দ করার মন্ত্র, ভাবনায় উগ্রতার ঘৃণ্য ষড়যন্ত্র। শকুনের ডানা ছেটে দেব বলে আনন্দে হেঁটে গেলাম হেলে দুলে, ভয়ার্ত হোক থরথর কম্পনে, অন্ধকারের ছমছম ভেদ করা কম কম আলোকে নিজেকে তালুকদার সাজানো। হায়, সহজাত নয় বলে প্রবৃত্তির স্বকীয়তা হিংসার ঘর বারান্দায় উকি দেয় বারবার ঝুঁকি নিয়ে। ভাবনায় ভরে যায় মন পাবনা, আর অন্তর্নিহিত সত্য উঠে আসে, যাকে যা মানায় সেই তার সুন্দরতম স্বকীয়তা, তাকে নিয়েই চলা খোলস পাল্টানো খেলায় শুধুই ব্যর্থতা, খোলস পাল্টানো খেলায় শুধুই ব্যর্থতা। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম, আপনাকেও খুব সুন্দর আবারও একটি ম্যাডামের স্বরচিত কবিতা আমরা শুনতে পেলাম। তো চলুন আমরা আবারও ম্যাডামের কাছ থেকে একটি কবিতা ম্যাডামের স্বরচিত শুনে নিই। বি পজিটিভ। আশাগুলি ভেঙে দিতে দিতে হতাশায় বেড়ে গেল, তাতে কি হলো বলো? নদী ঢেউ খেলতে খেলতে পার ভেঙে দিল, মোহনায় তার প্রিয় হলো। ঋতুর অদল বদল মাদল বাঁচতে বাঁচতে সহনে দহনে জড়িয়ে গেল, এভাবেই বছর ঘুরেই চললো। তাই যদি হয়, তাই যদি সয়, আমাদের কেন ভয়? বিশ্বাস করতে করতে নিঃশ্বাস ফেলতে ফেলতে দুঃখ জড়া ঠেলতে ঠেলতে এগিয়ে গেলেই তো হয়। জীবনকে জানা হয়ে গেল আঁকে বাঁকে জীবনেরই আলেখ্য, পাকে পাকে যুদ্ধেরই সাক্ষ্য। ঝর্ণার চড়াই উতরাইত নদী হলো। তাই যদি হয়, তাই যদি হয়, মানুষের কেন এত ভয়? পথের সর্বত্র দিতে দিতে আধার হানা, বুকের মাঝে অট্টহাসে অজানা। জীবন কি বিশালেই হলো? অমৃত কুম্ভের সন্ধান করতেই হবে। তাই যদি হয়, তাই যদি হয়, আমাদের কেন সহনশীলতার ক্ষত বিক্ষত ক্ষয়? মানুষের হোক সম্ভাবনার পত্রপুটে সকল নির্ভীক নির্ণয়। ধন্যবাদ। বাহ, অপূর্ব অপূর্ব। আবার একটি কবিতা আমরা ম্যাডামের কণ্ঠে শুনে নিলাম। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো চলুন ম্যাডামের কাছ থেকে আবারও একটি কবিতা আমরা শুনে নিই। ধরে নিই, স্বর্গ বলতে আমাদের ঊর্ধ্বে ইঙ্গিত, নরক বলতে নির্মাণ ঊর্ধ্বে, মর্ত বলতে ভূগোল অর্ধে, দুঃসাহস বলতে শটান শির দ্বারা, ভীরুতায় হামাগুড়ি, নর্মাল তার বেতসের মতো ঘোরাঘুরি। জ্বলন্ত নাই সূর্য হাসে, আলতা পায়ে সন্ধ্যা নামে, গভীর নিশীতে রাত্রির ঘামে। আকাশ কুসুম কল্পনার, উথাল পাতাল ভাবনার, নিন্দে মন্দ ফিস ফিস কথকতার। সুরের সাথেই ঝর্ণার ধারা, বেসুর হলেই ফাটা বাঁশের ঠিসারা, মেভাস হলেই আভাস শত্রুতার। ধারণার বশবর্তী কথকতায় জড়িয়ে যায় উড়িয়ে ধ্বজা, ধরে নিয়ে চলে যায় চলমান জীবনের স্রোতে। ধারণার বশবর্তী কথকতায় জড়িয়ে যায় উড়িয়ে ধ্বজা। নমস্কার। ধন্যবাদ ম্যাডাম আবারও। তো আবারও এর মাঝখানে আমরা ছোট্ট একটি বিজ্ঞপ্তি দিতে চাই। 1 বছরে 1 কোটি গাছ লাগানো যে মহৎ প্রকল্প আমাদের প্রেসিডেন্ট স্যারের নেতৃত্বে যে করা হয়েছে, তার নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ। পরিবেশ রক্ষার সঙ্গে এটি একটি সবুজ ভবিষ্যতের দিকে
এগিয়ে চলার প্রতীক। এই প্রকল্পে মহিলা উদ্যোক্তা, মিডিয়া ফোরাম, শিক্ষার্থী সহ নানা শ্রেণীর মানুষ একযোগে কাজ করে যাচ্ছেন। এই উদ্যোগকে এক সামাজিক আন্দোলনে পরিণত করেছে। সবুজে ঢেকে যাক আমাদের রাজ্য, শাসনিক প্রকৃতি আরেকটু প্রাণ ভরে, এই হোক আমাদের অঙ্গীকার। চলুন সকলে মিলে আমরা একটা সবুজ পৃথিবী গড়ি এবং আগামী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দিই। তো এই বিষয় নিয়ে একটু ম্যাডামের কাছে একটু জেনে নেব যে ম্যাডাম, আমাদের যে এই 1 কোটি গাছ লাগানোর যে প্রকল্প নেওয়া হয়েছে বছরে, তো এই বিষয়ে আপনার কি মতামত দেবেন? খুব সুন্দর প্রকল্প। স্লোগানই আছে, গাছ লাগাও প্রাণ বাঁচাও। গাছই তো আমাদের প্রাণ। অবশ্যই। গাছ আমাদের বাঁচায়, বাঁচার অক্সিজেন দেয়। যাই হোক, ভারসাম্য রক্ষা করতে গাছ ছাড়া কোনো কিছু নেই। এবং আমাদের যে মেডিসিন, সেগুলো কিন্তু আমরা গাছ থেকেই পেয়ে থাকি। জীবনের সঙ্গে জড়িয়ে আছে, একদম। জীবন মরণ আমরা বেঁচে আছি গাছের জন্য। কিন্তু সেই বার্তাটা দিকে দিকে ছড়িয়ে দিলে, এখন তো মানে উন্নয়নের যুগে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। একধারে গাছ কাটা হচ্ছে, সেই সঙ্গে তো লাগাতে হবে। হ্যাঁ, সুন্দর ভাবনা। ঠিক। এইভাবে একটা সবুজ পৃথিবী গড়ে উঠুক, সেই নিয়ে আমার একটু ভাবনা চিন্তা। চলুন এই নিয়ে একটি কবিতা আমরা ম্যাডামের কাছ থেকে শুনে নেব। একটু তো ভাবো, মন থেকে মাটি নিয়ে সরিয়ে কংক্রিটে কিটে ভরে গেছে তাই। নিজস্বতা হারিয়ে কি করে ফসল ফলে হায়। দীর্ঘ মরুভূমি তীর্থের কাকের মতো এখন যাপনে মন আছে এখনো। চারিদিকে আলেয়ার পাহাড়, বয়ে যাওয়া নদী, স্রোত নেই স্থবির। কাল্পনিক চরিত্ররা চড়ে মানসপটে অকপটে। মন থেকেও নেই মাটির সন্ধানে। অযাচিত দুঃখেরা বারুদ বিছায়। গাছ কোথায়, গাছ কোথায়? যাচিত সুখের সরুদ মৃত্যুর সীমায়। উচ্ছেদের পুচ্ছে বড় কাঁটা, বৃশ্চিক দংশনে। নিজস্বতা হারায় যে মন মাটি, সে জানে রুক্ষতার বাঁধনে কতটা ভ্রুকুটি। ঝলমল মুক্তর উচ্ছ্বাস ঝিনুকের খুলে লোকালে থাকে কি আর টলমলে। একটু ভাবো, ভাবো তো একটু। স্বার্থ পরার্থ সর্বার্থ জানিয়ে সাজানো এই মানবতার গোলার্ধ, এগুলো কিংবা গোলার্ধ ধুলার্ধ। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, এই তো। ধন্যবাদ আবারও ম্যাডামকে। তো আমরা আবারও আসবো একটা ছোট্ট বিজ্ঞপ্তি নিয়ে, যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মাত্র 10 টাকার বিনিময়ে সুচিকিৎসক দ্বারা সেখানে চিকিৎসা পাওয়া যাচ্ছে এবং ওষুধে এবং পরীক্ষা নিরীক্ষার উপর থাকছে বিশেষ ছাড়, এবং 15ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিডি পরিষেবাও। তো এই মাসের শেষের দিকে হাসপাতালের শুভ উদ্বোধন হচ্ছে, যেটা আইপিডির। এরই মধ্যে আমরা আমাদের প্যাথোলজিক্যাল সার্ভিস চালু হচ্ছে, সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সম্পূর্ণ শরীরের মেডিকেল অ্যানালাইসিসও করা হচ্ছে। বলবো এই সুযোগ আপনারা অবশ্যই নেবেন। ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মধ্যে উপস্থিত আমাদের ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেবার জন্য, এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার আর ইউটিউব চ্যানেল এবং পজিটিভ বার্তার ফেসবুক পেজে। তো আজকের মতো অনুষ্ঠান এখানেই আমরা সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। নমস্কার।